তো দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে আমি যুক্ত করেছি, আপনি আমাকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গত দুদিন পর্যন্ত তার পদত্যাগ নিয়ে একটি হুলস্থুল কাণ্ড চলছে। গত রাতে যমুনায় ব্যাপক তোলপাড় গেছে, সেখানে কান্নাকাটি হুলস্থুল কাণ্ড ঘটেছে। আজ সারাদিন অনেক কিছু হয়েছে, এখনো চলছে। তো আমি যদি আপনাকে প্রশ্নটি করি যে উনি শুধু কি দেশের মধ্যেই চাপে আছেন, নাকি দেশের বাইরে মানে বিদেশিদের কাছ থেকেও চাপের মুখে আসলে উনি দিশাহারা হয়ে পড়েছেন? আপনার ব্যাখ্যা কি? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তৌফিক মারুফ জার্নালে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের যে কাজ, সে কাজটি হলো বাংলাদেশ আমার মাতৃভূমি, আমাদের স্বদেশ বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, এবং আমরা ভালো থাকার চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তারা শান্তিতে বসবাস করবে, নিরাপদে বসবাস করবে, অ্যাট্রোসিটি হবে না, মব কিলিং বা এসব কিছু হবে না, তাদের সন্তানেরা স্কুলে যেতে পারবে, তাদের চাকরির বা ইনকামের নিশ্চয়তা থাকবে, জানমালের নিশ্চয়তা যেটাকে বলি। যেভাবেই হোক বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে গত 5ই অগস্ট বাদে গত জুলাই মাস আর অগস্ট মাসটা যদি আমাদের না থাকতো, তাহলে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে তুলনামূলকভাবে 71 উত্তর স্বাধীনতা সংগ্রাম উত্তর যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে একটি স্বাভাবিক সুন্দর রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়ায় ছিল, যেটাকে অনেক সাউথ এশিয়ার অনেক অন্যান্য রাষ্ট্রগুলো উদাহরণস্বরূপ নিয়ে আসতো, বলতো দেখো বাংলাদেশের দিকে। সবচেয়ে বড় একটি উদাহরণ, আমি অর্থনীতিবিদ নই, তারপরেও আমি যে কথাটা আপনার সাথে শেয়ার করতে চাই, আমাদেরকে যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের জন্য, যে পৃথিবীতে যে মহামারীও নয়, অতিমারি দেখা দিয়েছিল কোভিডের সময়, তখন পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের অর্থনৈতিক যে দুরবস্থার সৃষ্টি হয়, সেখানে আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশে হয়তো মঙ্গা অথবা এই ধরনের কিছু বিরাট আকারে ধারণ করবে। কিন্তু আপনারা জানেন যে একটি রাষ্ট্র যখন তার কাঠামো এরকম ভাবে তৈরি করা থাকে, রাষ্ট্রের কথা না বলে আমি আমার কথা বলি, আমরা যখন কোনো ডিজাস্টারের জন্য প্রস্তুতি থাকে, তাহলে আপনার ডিজাস্টার ওভারকাম করা যায়, এবং সেটা পরিষ্কারভাবে গত শেখ হাসিনার সরকার এই ডিজাস্টারকে ওভারকাম করেছেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা ছিল রাষ্ট্রের জন্য পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা ছিল সঠিক, যার জন্য পৃথিবীব্যাপী অতিমারি দেখা দিলেও বাংলাদেশ সেটাতে সাফার করেনি। বাংলাদেশের জিডিপি ছিল অনেক হাই বা অনেক বেশি অন্যান্য দেশের চেয়ে। অতএব এই কথাটা আমি কেন বললাম, যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করলেন মেটিকুলাসলি ডিজাইন করে, এবং আমরা এখন এটা চতুর্দিক থেকে প্রতিদিন বের হয়ে আসছে থলির বিড়াল, যে কি এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, এটা উনি নিজেই বের করেছেন, এবং এই শব্দদ্বয় উনি সংযোগ করে এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, এবং উনি একজনকে মেনশন করে বলেছেন যে এ ছিল মাস্টার মাইন্ড। সো এটা কোনো ক্রমেই তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, যে রাজনৈতিক আন্দোলনে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য একটি দল গণতান্ত্রিক আন্দোলন করে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করে এনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে একটা পরিবর্তন, এটা তো হচ্ছে না। দ্বিতীয়ত, এই সরকার যিনি ক্ষমতা অধিষ্ঠিত হলেন, তারা যদি বিপ্লবী সরকারই হতো, তাহলে তো বিপ্লবী সরকারের ধরন আমরা বই পুস্তকে জানি, এবং আমরা সবসময় জানি হোয়াট ইজ বিপ্লবী সরকার। সেটা তো ওনারা করেননি। ওনারা ঠিকই নিয়ে আসছেন কি, বাংলাদেশের সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন। সেই সংবিধানে কিন্তু ইন্টারিম সরকারের কোনো বিধান লেখা নেই। এবং আমি কথা বলছি না বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে, আমাদের সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমি বলছি যে সেখানে ইন্টারিম সরকার নেই, কিন্তু তারা যেটা এক্সিস্ট করে না, তাহলে এই সরকার আসলো কি করে? ওনারা করলেন কি, ওই যে আজকে বা গতকালকে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে, সশস্ত্র বাহিনী থেকে একটা লিস্ট পাঠানো হয়েছে, বড় একটা লিস্ট, যে লিস্টের মধ্যে দেখা গেছে তৎকালীন বিচারপতি উনি ইতিমধ্যে ক্যান্টনমেন্টে যান বাঁচানোর জন্য তাদের
সেফ কাস্টডিতে ছিলেন। যখন উনি সেফ কাস্টডিতে ছিলেন তখন কি করে উনি এখানকার এই গভর্নমেন্ট কি করে ফর্ম হবে সেটা নোট দিতে পারেন? সো এই যে মিথ্যাচার, এই যে জ্বলন্ত মেটিকুলাসলি ডিজাইন গুলো দেখা যাচ্ছে, এটা একটা বড় এফেক্ট করছে এই ডক্টর ইউনূসের উপর। আরেকটা বিষয়, ডক্টর ইউনূস যে ক্ষমতার উৎস কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নয়। ক্ষমতার উৎস যদি বাংলাদেশের সাধারণ মানুষ হতো তাহলে তো উনি আবার ভোটের জন্য যেতে হবে, সাধারণ মানুষের সাপোর্ট নিতে হবে, অতএব উনি মানুষের কথা শুনতেন। কিন্তু উনি মানুষের কথা শুনছেন না, তো উনি মানুষকে অবহেলা করছেন। মানুষকে উনি নির্বিকার একজন 8 বছরের শিশুকে বাংলাদেশে যে রেপ করে হত্যা করা হয়, তাহলে দেশের সরকারের প্রধান হিসাবে আপনার কোনো বিকার হবে না? আপনি আসবেন না মিডিয়াতে এসে বলবেন না যে আপনি এটা দুঃখ প্রকাশ করবেন না, বিচারের ব্যবস্থার কথা বলবেন না? আপনি এসেই কি বললেন? করিডোর দিতে হবে। এসেই কি বললেন? 7 সিস্টার দখল করতে হবে। এসেই কি বললেন? কি জানি আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ওইখানে নাকি সব নষ্ট হয়ে যাচ্ছে, সেটা রক্ষা করতে হবে। আরে বিষয়টা বলি, ঢাকা শহরের বায়ুকে পৃথিবীর সবচেয়ে খারাপ বায়ু হিসাবে প্রতিনিয়তই আন্তর্জাতিক গণমাধ্যমে আসে। তাহলে আপনারা ঢাকার বুকে তিলোত্তমার পরিকল্পনা না করে গেলেন সেখানে। আরেকটা আরো সার্বিক যে বিষয়টা হওয়া উচিত, যে উনি হলেন ইন্টারিম গভর্নমেন্ট। অনেক মেটিকুলাস ডিজাইন, চুরি, ডাকাতি, মিথ্যা পরিকল্পনা করে উনি সরকারে এসেও উনি বলছেন উনি ইন্টারিম গভর্নমেন্ট। তো ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো যে অপারেশনের সময় বডি যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে সেই অবস্থায় রাখা, বেশি এনার্জি খরচ করে না। সেসবগুলো কিন্তু উনি কিছুই করছেন না। মানে উনি খরচ করছেন, উনি 9 মাসে 9 বার বিদেশ গেলেন এবং উনি ছবি উঠে প্রমাণ করতে চান যে ওরা আমার পক্ষে আছে। অতএব বাংলাদেশের ভিতর থেকে যখন আর্মি চিফ বলেছিলেন 5ই অগাস্ট যে আমরা 18 মাসের মধ্যে নির্বাচন দেব, আমরা এই নির্বাচন গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে চলে যাব, তারা কিন্তু সেই কথাটা গত লাস্ট যে তাদের সভা হয়, যেটাকে দরবার বলে তাদের ভাষায়, সেখানে কিন্তু উনি এটা আবার সমস্ত সাপোর্ট নিয়ে, আর্মির সমস্ত লেভেলের সাপোর্ট নিয়ে উনি বলেছেন আগামী জানুয়ারির 1 তারিখে আমরা চলে যাব ব্যারেকে। এর আগে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর দেখতে চাই। আপনাদের যে করিডোর, উনি শব্দটা আর্মিতে যেটা বেশি ব্যবহৃত হয়, ব্লাডি করিডোর। ব্লাডি শব্দটার ব্যবহার প্রয়োগ আর্মিরা কেন করে, তারা বুঝাতে চায় যে দে আর নট, মানে এটা সিরিয়াসনেস, তারা রিজেক্ট, তারা এটার সাথে একমত নয়। এই ধরনের হাই সুপারলেটিভ হিসেবে তারা ব্লাডি ব্যবহার করে। এসে যখন ওনারা বলছেন যে এই ব্লাডি করিডোর বিষয়ে আমরা একমত নই, এটা কোনো একটা নির্বাচিত সরকার এটার ব্যবস্থা নিবে। আমি এটাতে একটু দ্বিমত হলো, এটা আজকের আলোচনা নয়। নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কোনো সময় বাংলাদেশের ভিতরে অন্য কোনো দেশের যাবে, সৈনিকেরা ভোট রাখবে, সেটা কোনো দেশই সহ্য করবে না, দিবে না, বাংলাদেশও দিবে না। এখন চলে আসি প্যারিসে একটি আন্তর্জাতিক যে সামিট বা সম্মিলন হওয়ার কথা, সেখানে ডক্টর ইউনূস করলেন কি, ওনার যে ক্রেডিট এতদিন ব্যবহার করে যাচ্ছেন, উনি কিন্তু ক্রেডিট পাচ্ছেন না বাংলাদেশের জনগণ থেকে। উনি গত 30 বছরে যে ক্রেডিট গুলো সংগ্রহ করেছেন আন্তর্জাতিক মিডিয়াতে কানেকশনে, আমি শব্দটা যদি বলি যে ওনার ভিক্ষার ঝুড়ি নিয়ে যে ঘুরতেন, সেই কানেকশন ব্যবহার করে এই পাওয়ার এক্সারসাইজ করছেন। তারই ধারাবাহিকতায় উনি প্যারিসে যাওয়ার জন্য, প্যারিসের সেই আন্তর্জাতিক সম্মেলনে যাবেন এবং সেখানে সাইডলাইনে একটা দ্বিপাক্ষিক আলাপের প্রস্তাব করে বসেন পৃথিবীর আরেকটি পরাশক্তি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে। বলতে হবে রুখ, সে তো রিজেক্ট করে দিল। অর্থাৎ ডিপ্লোম্যাটরা কোথায়? ডিপ্লোম্যাটরা তো আগে জিজ্ঞেস করবে যে আমরা এরকম কিছু উপায় আছে কিনা। সে বলছে আমার সময় নেই। আমি তৌফিক দেব মারুফ ভাই, আমি যদি আপনাকে ফোন করি আর আপনি আমাকে বলেন সময় নেই, বিষয়টা কিন্তু বুঝতে হবে আমাদের ব্যাখ্যা। এখন চিন্তা করেন, আপনার প্রশ্নের উত্তর পেলেন কিনা? আমি অনেক লম্বা করে বলছি, কারণ এটা
সংক্ষেপে বলার উপায় নেই। না, আমি আপনি যে ব্যাখ্যাগুলো যেভাবে দিয়েছেন এবং অবশ্যই যথার্থ, বরং আপনি আমার উত্তরের যে আরো একটু বেশিও যুক্ত করেছেন। আপনার এই শেষের অংশটি থেকে আমার মাথায় প্রশ্নটি আসছে যে জাস্ট দুদিন আগে, অর্থাৎ যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটকের কথা বললেন, তার ঠিক আগের দিনই এক সময় যে আন্তর্জাতিক সংস্থাটি তার পক্ষে বিভিন্ন প্রতিবেদন দিয়েছে, সেই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে তাকে রীতিমতো আমরা যেটিকে বলি আঘাত করা, আঘাত করেছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছেন, যেখানে আবার আওয়ামী লীগের উপরে যে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের অধিকার, আওয়ামী লীগের নেতা কর্মীদের অধিকার যে ক্ষুণ্ণ করছে, সেগুলোকে যে তা এক ধরনের নিধন চালাচ্ছে, মানুষের মৌলিক অধিকার যে স্থবির করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এগুলো নিয়ে প্রতিবেদন দিয়েছে। তাইলে সেটি কেন? উনি কি এগুলো ম্যানেজ করতে পারলেন না? ওনার সেই এত বড় নেতার সেই সক্ষমতা হলো না? আমি যেভাবে কথাটা আপনার কাছে নিয়ে আসবো, এটা সক্ষমতা আর ম্যানেজের বিষয়ের চেয়ে যেটা বড় হয়ে দাঁড়িয়েছে, আমাদের বুঝতে হবে আমার লিমিট কতটুকু। আমার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে যদি আমি শুধু আমার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করি এবং আমারকে যদি বলি যে আমি ডক্টর ইউনূস, দেখো আমি এটা চাই, ওইটা এইভাবে করতে চাই, তাহলে এক সময় তো এটা নষ্ট হবে, এটা এই ক্রেডিটগুলো থাকবে না। কারণ এই ক্রেডিটগুলো, আমি উদাহরণ দিচ্ছি, উনি ক্ষমতা গ্রহণ করার আগেই বা পরেই যখন আমি আমার পরিচিত মন্ডলে নেটওয়ার্কে বলতাম যে না, ঘটনাটা তো ঠিক হয়নি, উনি তো রাজনীতিবিদ না, উনি একজন আন্তর্জাতিক মানুষ, উনি শুধু বাংলাদেশের নয়, অতএব যেই ঘটনাটা উনি ঘটালেন এটা তো আসলে ওনার কোনো প্রাপ্তিযোগ হলো না। কারণ প্রাপ্তিযোগের নোবেল প্রাইজ পাওয়া একজন মানুষ, সেটা নিয়ে অনেক সন্দেহ আছে, কারণ উনি যে শান্তির জন্য কি কাজ করেছেন সেটা তো আমরা জানি না। অতএব এই নোবেল প্রাইজ পাওয়া মানুষটার যে নেটওয়ার্কিং আছে, সেটা দিয়ে উনি তো ওনার পজিশনে ঠিক আছেন, এবং সেটা নিয়ে উনি এখন একটা রাষ্ট্রের অনির্বাচিত, যেটার মধ্যে অনেক কনফিউশন আছে, পুলিশদেরকে হত্যা করা, এই রাষ্ট্রকে খেপিয়ে তোলা এবং অন্যায়ভাবে স্নাইপার দিয়ে খুন করা, এসবগুলোর উপর গিয়ে উনি বসলেন কেন? তারপরেও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি যে উনি যদি এমন কাজ করেন যেটা বাংলাদেশের যতটুকু মানুষকে বোঝানো হয়েছে যে এখানে অগণতান্ত্রিক ব্যবস্থা আছে, এখানে কোটা আছে, এখানে অমুক আছে, সেইটার থেকে উনি বেটার করেন কিনা। যদি বেটার করেন তাহলে তো আমাদের সকলের সাপোর্ট উনি পাবেন। কোন সাপোর্টটা পাবেন? সেটা রাজনৈতিক সাপোর্ট নয়, সেটা পাবেন অন্তর্বর্তী সাপোর্ট। যে ট্রেনটা আমরা মনে করছি গত সরকার ট্রেন বিচ্যুত করে ফেলেছে লাইন, আমরা সেটাকে টেনে তুলে আনবো। অতএব সেই কাজটা যদি উনি করতেন তাহলে তো এই ইয়াটা মানে এই জগা খিচুড়ি যে অবস্থা তৈরি করেছেন, সো ওভার স্মার্টনেস, ওভার এস্টিমেট, ওভার কনফিডেন্স, এই ওভার কোয়ালিফিকেশন, এই সবকিছু মিলে উনি একটা হজবরল একটা অবস্থায় পড়ে গেছেন। কারণ ওনার কনফিডেন্স ছিল আমি বিদেশিদেরকে বলছি, মানে আমি ইউরোপিয়ান ইউনিয়নদেরকে বলছি সাপোর্ট মি, তারা বলছে সাপোর্ট করো আমাকে। আমি যখন তাদের সাথে কথা বলছি, যাদের সাথে কথা বলছি, তারা সকলে বলছে ও দিস ইজ ইউনুস, উই নো হিম, গিভ হিম টাইম। আমি একদম তাদের কথাটাই বলছি। আমি তখন তাদেরকে যদি তখন বলতাম শোনো, বসো, আমি ব্যাখ্যা করি, ইতিহাস পড়ে, তারা তো ওই স্বদেশে, আমার স্বদেশের ফ্যাব্রিকটা তারা বুঝবে না। অতএব আমার তখন চুপ করে থাকা, ওকে লেটস সি। কিন্তু আমি তো জানি যে এই ফ্যাব্রিকে সে এক্সিট করতে পারবে না সেখানে, এটা তার মেটিকুলাসলি ডিজাইন, সে নিজেই স্বীকার করছে। এখন কিন্তু তারা নিজেদের সরকারকে বলছে, আমি উদাহরণ দিতে পারি ইউরোপিয়ান ইউনিয়নের বহু নাম, যারা সাংবাদিক, তারা কিন্তু আগে করে নাই, এখন তাদের
সরকারকে তাদের নেটওয়ার্কে বলছে যে এই ডক্টর ইউনূস তো ওইখানে সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না, এখানে মেয়েদেরকে বের হতে দিচ্ছে না, এখানে শিশুদের রেপ হচ্ছে সে কিছু বলছে না, জঙ্গিবাদ সব ছেড়ে দিয়েছে, সমস্ত প্রগতিশীলদেরকে জেলে পুরে রাখছে, জেলে পুরে তারপর ইয়ে করা হয় না, বেল মানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, একজনকে ধরে পুলিশ নিয়ে যায় জেলে যাওয়ার সময়, কোর্টে যাওয়ার সময় তাকে আবার মব সৃষ্টি করে ইয়ে করা হয়, অ্যাটাক করা হয়। সো এই ধীরে ধীরে এই 9 মাসে উনি যখন এটা এই নিজের ক্রেডিটে নিজে নষ্ট করছেন, তখন উনি ওই হতাশা, যার কনফিডেন্স যত বড় তার হতাশা আক্রমণ হবে, কিন্তু সংক্রমিত হবে তত দ্রুত গতিতে। কারণ উনি যেটা মনে করলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তার অফিস নিয়ে আসবে ঢাকায়, সবাইকে ভিসা দেবে, এসব মিথ্যা কথা বলছে। তো অতএব নিজের তৈরি করা জাল। ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে। এর পাশাপাশি রাজনৈতিক এই উত্তাল ঝড়ে সেনাবাহিনীকে অথবা সেনাপ্রধানকে একটা পক্ষ বানিয়েও এনসিপি থেকে শুরু করে নানান জায়গায় নানান কথাবার্তা বলা হচ্ছে। সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় 1-11 ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে। এছাড়াও ফেসবুকে, ইউটিউবে সেনাবাহিনীর নামে সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসবুক পেজ, এমনকি সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ যেটা, সেইটার আকারেই সেইটার লগো ব্যবহার করাই ভেরিফাইড করে আপনার সম্প্রতি নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করছে ষড়যন্ত্রকারীরা। আর আজকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে, সাবধান থাকার কথা বলা হয়েছে। দর্শক, গুজবে কান না দিতে আপনার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে সেনাবাহিনীর যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে একটা বিশেষ বার্তা পাঠানো হয়েছে জনগণের উদ্দেশ্যে। গুজবে কান দিবেন না এবং বিভ্রান্ত হবেন না, দেশের জনগণ সতর্ক থাকবেন আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে যে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যেও বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গুজবে কান দেবেন না এবং বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এরপরে সেনাবাহিনী এই পোস্টার সাথে একটা ছবিও জড়িয়ে দিয়েছে। কথা সত্য, বাংলাদেশে আমাদের যে সার্বভৌমত্বের যে হুমকি, সেটার জন্য যারা বুক চেতিয়ে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করেন তারা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, তারপর হচ্ছে বিমান বাহিনী। তো সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেনাপ্রধান সেনাবাহিনী ইস্যুতে নানান ঝড় কিন্তু যাচ্ছে। সেনাবাহিনী মুখ বুঝে অনেকটা সহ্য করছে, কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানকে নিয়ে আপনি এত লাড়াচাড়া করার পরে টিকে থাকা বা কোন রকম আইনি ব্যবস্থা না হওয়া, সেটাও একটা কিন্তু নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে দেশের ভেতরে বসে সেনাপ্রধান সম্পর্কে, সেনাবাহিনী সম্পর্কে একের পর এক বক্তব্য, সেনাপ্রধানকে রয়ের এজেন্ট দাবি করা, ভারতের মানাল স্পেন্সার দাবি করা, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার নিজের কাছেও খারাপ লাগে। দেখেন, সেনাবাহিনীর মধ্যে মাঝে মাঝে সাবেক সেনাপ্রধানের যে কি নাম ছিল, জেনারেল আজিজ, ওনার মতন 2-1 মানুষ হয়তো বা আছে, থাকতেও পারে, কিন্তু বর্তমান সেনাপ্রধানকে নিয়ে আমার কাছে মনে হয় যে ভদ্রলোক মানুষ যা করছেন দেশের মঙ্গলের জন্য করছেন। এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনার বক্তব্য সবকিছু একদম পারফেক্ট। তারপরে আপনার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে মনে হইতে পারে, ভাই না তুমি সেনাপ্রধানের পক্ষে দালালি করতেছো। জি করতেছি, কারণ বাংলাদেশটা আমার, আর এই দেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনীটা, এটা হচ্ছে সেনাবাহিনী। আমরা চাই না কোনো রাজনৈতিক সোয়া, রাজনৈতিক কোনো কালচার, কোনো কিছু সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি না করুক। কারণ যখন ঘরের মধ্যে 2 ভাইয়ের ভেজাল হয়, বাহিরের লোক এসে কিন্তু এখানে ঢুকে। আমাদের মধ্যে ভেজাল থাকবে, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, আমরা সমাধান করব। এটা ইন্টারনাল ইস্যু, ঘরের ভেতরে, বাহিরে জানানোর ইস্যু না। আল্লাহ প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুক। আর আপনারাও ফেসবুকে হঠাৎ করে কোনো কিছু দেখে ছাপাই করেন না, যাচাই করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করছেন। দর্শক, এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর ইউনূসের এক বিশেষ সহকারীর বরাত দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন, পদত্যাগ করছেন না। তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি? সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেওয়ার দায়িত্ব পড়েছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর। দলটির নেতারা গত 1.5 দিনে রাজনৈতিক দলগুলোর সাহায্য চেয়েও পায়নি। একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইউনূস থাকবেন না চলে যাবেন, এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ। এমন অবস্থায় 23 মে ডক্টর ইউনূসের পক্ষে শোডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের। উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটি নিলে বিপাকে পড়বেন ডক্টর ইউনূস। সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ী, এতটাই বাড়ছে যে কোনো সময় শেষ হতে
হতে পারে শান্তিতে নোবেল বিজয়ের অশান্ত অধ্যায়। আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ। সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানাবেন। গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি 9.5 মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে। 21শে মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে। সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন। হাহা রিয়াক্টে সয়লাভ হয়ে যায় ফেসবুকের দুনিয়াও। সূত্রগুলো বলছে এনসিপির কয়েকজন নেতা ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে, কিন্তু ইশরাকের মেয়র হওয়া ইস্যু নিয়ে 22শে মে সকালে বিএনপির মুন্ডুপাত করেছিল দলটি। বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে। জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি। 22শে মে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দল জরুরি বৈঠক করে। বৈঠক শেষে তারা হতাশ করে এনসিপিকে। জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল। এনসিপির লক্ষ্য ছিল 23শে মে জুমার নামাজের পর ডক্টর ইউনূসের সমর্থনে একটা বিশাল শোডাউন করবে, কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলার নীতি থেকে সরে আসে দল। কারণ 2 দিন আগে নির্বাচন কমিশনের সামনে শোডাউন করতে গিয়ে লোক জড়ো করতে না পারে হাস্যরসের জন্ম দেয় দলটি। 22শে মে রাত্রে জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল, সেটি স্বীকার করে পোস্ট দেন দলটির এক নেত্রী। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম যারা পোস্টে লেখেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। দর্শক, 22শে মে সন্ধ্যা থেকে সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়, অথচ ইশরাক ইস্যুতে 4 দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা। পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল, তাও বিএনপি 2 জন উপদেষ্টার ফোন পেয়ে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়। কিন্তু 23শে মে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ঘটতে থাকে। বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেওয়ার জন্য তারা দায়িত্ব নেননি। এরপরে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে 2 দফা যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবে না বলে জানিয়ে দেয়। তারা যেটা বলার সেটি দরবারের বক্তব্যে উঠে এসেছে। বিএনপির সিনিয়র নেতারা বুঝে ফেলেন সেনাবাহিনীর বার্তা। এরপর বিবিসিকে সাক্ষাৎকার দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না, তার বিকল্পও আছে। সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের শর্ত দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে ষড়যন্ত্রের অভিযোগ আছে খলিলুর রহমান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে। তাদের সরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে সেনা সদর। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনরা বলছেন এই 4 জনকে প্রত্যাহারের শর্ত মেনে নেওয়া ডক্টর ইউনূসের জন্য প্রায় অসম্ভব। সেটি হলে তার শেষ আশ্রয়স্থল এনসিপিও হাত থেকে ছুটে যাবে। সেক্ষেত্রে অপশন 2টি, এক অধ্যাপক ইউনূস চলে যেতে পারেন, আর তা না হলে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন। পরেরটি তার জন্য বিরাট রাজনৈতিক পরাজয় হয়ে যাবে। সূত্রগুলো বলছে 23শে মে ইউনূস সামরিক বাহিনীর সাথে সমঝোতার অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার বিশেষ সহকারী পোস্টে উল্টো সেনাপ্রধান কি পারেন না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে কড়া বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে। আগের মতো সমঝোতা করে আরো এক দফা নির্বাচন পেছনের কৌশল ভেস্তে গেছে। দর্শক, এনসিপি ও ইউনূসের সরকার সামরিক বাহিনীর সাথে এক অদৃশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা এখন রীতিমতো দৃশ্যমান। নিয়ন্ত্রণ ও সমর্থনের দ্বন্দ্বে উভয় পক্ষের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল। এটি কেবল একটি প্রশাসনিক মতপার্থক্য নয়, এটি এমন এক উত্তপ্ত সমীকরণ যেখানে বেসামরিক নেতৃত্ব আগুন নিয়ে খেলছে। সূত্রগুলো বলছে এই সংঘাতের শেষ হতে চলেছে। যদি শেষ না হয় তাহলে তা শুধু সরকারের নয়, গোটা শাসন ব্যবস্থার স্থিতিশীলতা প্রশ্নের মুখে ফেলতে পারে। অতীত বলছে সেনাবাহিনীর সাথে বিরোধ তৈরি হলে সরকার কখনো জয়ী হয় না, বরং হারায় গণতন্ত্র, নিরাপত্তা ও স্বপ্নের পথরেখা। সামরিক শক্তি আগুন, আর আগুন যখন নিজেই নিজের দিকে ফিরে তাকায় তখন রাষ্ট্র শুধু পড়ে না, ধসেও পড়ে। সে ধস ঠেকাতে হলে ইউনূসকে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে। এখনো পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা, এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে, লাভবান হওয়া যাবে, এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরবে
বলবেন যে না 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 আপনাকে যেতে দিব না, আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে, আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক। কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না। এবং এইগুলো আমার কথা নয়, এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে। কিন্তু উদ্দেশ্য আসলে কি ছিল? বিষয়টি যতটা এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন, এমন করলে তো আমি থাকবো না, আমি পদত্যাগ করবো, অভিমানের সঙ্গে সম্ভবত বলছিলেন। সেটিকে ক্যাশ করলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন। উদ্দেশ্য ছিল তিনটি। একটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাস্তানো অবস্থায় নিয়ে যাওয়া। দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা। কিছুই কি হয়েছে? আমরা কিছু সিমটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো, নানান ধরনের উস্কানিগুলো বক্তব্য দিতে লাগলো, এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো। তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময়? তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কেউ পদত্যাগ করতে বলেনি, যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই ওনার ব্যক্তিগত বিষয়, আমরা তাকে পদত্যাগ করতে বলিনি। সেনাপ্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে। এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন সেটি তার বিষয়, রাষ্ট্র তার বসে থাকবে না, পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, এখন তার মনে কি অবস্থা আমরা জানি না। বিবিসিকে বিএনপির কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও 3 জন উপদেষ্টার পদত্যাগের যে দাবি ছিল তাদের, সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য, বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে। এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশন একটি টক শোতে বাংলা ভিশনে, তিনি বলছেন যে এনসিপিকে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 52 থেকে আজ অবধি 52 ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল, কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি, রাজনৈতিক দল গঠন করেনি। রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি। কিন্তু 24 আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার, সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি, তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না। এবং উনি যেটি বলেছেন সেটি কথার কথা, এমনটাই মাহমুদুর রহমান মান্নার, মানে জাতীয় ঐক্য মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা। এখন জামাতে ইসলামী কি বলছে? জামাতে ইসলামী একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো। এবি পার্টি কি করলো? সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। মানে কিছু করতে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে, বিষয়টি এরকম। হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক আর সেনাপ্রধান আমাদের স্তম্ভ। গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, না না স্যার আপনাকে যেতে দেবো না, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে। আর এসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো, তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে ব্যাস ইউনূস মিয়ার খেল খতম। আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে, পদত্যাগ করে বিদেশে পালাতে চাইছেন ইউনূস মিয়া। ইউনূস গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ডক্টর ইউনূস পেশাব করে দিয়েছেন কিনা জানি না, তবে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি, তাই তিনি তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য উনি বললেন। এটা কিন্তু বাংলাদেশের সরকার না, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক। যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন।
মাত্র 10 মাসের মাথায় ডক্টর ইউনূসের ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে, এমনটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো সময় ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশ ছাড়বেন এবং সেই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ বড় বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতকরণ তারা দাবি করছে। প্রিয় দর্শক, কি ঘটতে যাচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে এবং ডক্টর ইউনূসের পদত্যাগের সংবাদ শোনা মাত্রই সমন্বয়ক এবং এনসিপির মাঝে অস্থিরতা বিরাজ করছে। অনেকে দাবি করছেন ইতিমধ্যে বেশ কয়েকজন দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন। তাহলে আসলে বাংলাদেশে কিছু একটা ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ব্যাস, ইউনূস মিয়ার খেল খতম। প্রধান উপদেষ্টার নামে প্রধানমন্ত্রী যে খেলাটা তিনি শুরু করেছিলেন, আমি বলেছিলাম আপনাদের যে ইউনূস মিয়ার যুগ বেশি দিন টিকবে না। আমার আরো একটা কথা সত্য প্রমাণিত হতে চলেছে। আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে, পদত্যাগ করে বিদেশে পালাতে চাইছেন ইউনূস মিয়া। কারণ এবার সেনার হাতে ক্ষমতা চলে যাবে এবং মোহাম্মদ ইউনূসের স্থান হবে জেলে। তার বিরুদ্ধে যে মামলাগুলো তুলে নেওয়া হয়েছিল ক্ষমতায় আসার পর, সেই সব মামলাগুলো আবার চালু হয়ে যাবে, তিনি থাকবেন জেলে। তাই ইউনূস মিয়া এবার ভয় পেয়ে গেছেন, এবার তিনি বিদেশে পালাতে চান। পদত্যাগপত্র রেডি, গতকাল রাতেই তিনি পদত্যাগ করে দিতেন এবং ঘোষণা করা হয়ে গেছিল যে তাকে বাদ দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হোক। এই মুহূর্তে আলোচনা চলছে এবং গোটা বাংলাদেশের মানুষ চান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের হাতে ক্ষমতা নিন। বড় খবর আসছে বাংলাদেশ থেকে। আমার আরো একটা কথা সত্যি হয়ে গেল যে ইউনূস মিয়ার যুগ বেশি দিন টিকবে না। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে, কি কি আপডেট আসছে, সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশে বিদেশে চাপ, দেশের সেনার চাপ, মানুষের চাপ, অন্যদিকে সবচেয়ে যেটা বড় কথা, আন্তর্জাতিক লেভেলে কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। ইউনূস মিয়া রাজত্ব করে কিভাবে মৌলবাদী, ইসলামিক মৌলবাদী মাথা চারা দিয়েছে, কিভাবে মানুষ দিনে দুপুরে মারা যাচ্ছে, সেটা এবার আমেরিকা, ইউরোপ সব দেশ জেনে ফেলেছে। তারা এবার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ইউনূস মিয়া গতকাল যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক ছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলেন গতকালের বৈঠক এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন, তারপরে পদত্যাগ করবেন। সেই ভাষণের খসড়া রেডি হয়ে গেল, পদত্যাগপত্র রেডি হয়ে গেল এবং বাংলাদেশের বিমান তৈরি হয়ে গেল তাকে বিদেশে কোনো দেশে পৌঁছে দেবে বলে। তবে আপাতত তারা স্থগিত আছে। এই মুহূর্তে এখন যেটা খবর যে ইউনূস মিয়া তার উপদেষ্টাদের সঙ্গে, এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন উপদেষ্টা, তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানেও তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। পদত্যাগপত্র একেবারে তৈরি হয়ে গেছে এবং বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক ছিল, সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনূস তার উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সেখানেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, তিনি বিদেশে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং এটাও ঘোষণা করে দেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিদেশ চলে যাব। জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়া তৈরি হয়ে যায় এবং এটা তিনি বলেও দেন যে আমাকে বাদ দিয়ে এবার আপনারা সরকার চালান, অন্তর্বর্তীকালীন সরকার। তবে তাকে আপাতত স্থগিত করা গেছে, ওই ভাষণ দেওয়াটা, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া, পদত্যাগ দেওয়াটা স্থগিত করা গেছে। এই মুহূর্তে এটা বড় খবর, যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনূস মিয়া পদত্যাগ করে পালাবেন। কেন? কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার বলে দিয়েছেন এনাফ ইজ এনাফ। মোহাম্মদ ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, যে সরকারের বিদেশ নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। বাংলাদেশের সংবিধান কোনো অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার, কেয়ারটেকার সরকারকে বিদেশ নীতি নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেয়নি। মোহাম্মদ ইউনূস গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে। উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না, ঠিক উনি বলেননি। উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি, পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি 4 বার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি। আমরা দেখলাম জামায়াতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে, তাদেরও সেই সুযোগ হয়নি। কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে, যেটা সব মিডিয়াতে আসেনি, এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না, সেখানে মাহফুজ ছিল, আসিফ ছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। সো তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে। সাংবাদিকদের কাছে সব খবর যায় না,
সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায়, যেই খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক। এখানে অনেকগুলো বিষয় আছে। এই কথা হঠাৎ করে ডক্টর ইউনূস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন? এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ, তিনি শিশুতোষ মানুষ, তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন, কারণ তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন। নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি খেললাম না, আমি থাকলাম না, আমি চলে গেলাম। কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের চালক, ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক এক দিকে ফ্ল্যাকচুয়েট করে, সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না, খুব স্থিতি অবস্থা নির্দেশক না। আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া। তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত 9 মাসে। ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে ফুটে উঠেছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে চাপ ও ডিসেম্বরের নির্বাচন নিয়ে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিরোধের চিত্র। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা ও বড় রাজনৈতিক দলগুলোর সাথে সৃষ্টি হয়েছে মতবিরোধ। অন্তর্বর্তী সরকার 9 মাস ক্ষমতা গ্রহণ করলেও সংস্কারে ধীরগতিতে তড়িঘড়ি করে নির্বাচন চাইছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়াও সরকারের বেশ কিছু নীতি ও সিদ্ধান্তের সাথে একমত নয় রাজনৈতিক দলগুলো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সরকার প্রধানের সহযোগীদের মতে বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে নির্বাচন ডিসেম্বরে দেওয়ার ঐক্যের ফলে দেশ সংস্কার ও পরিচালনায় বাধা অনুভব করছেন অধ্যাপক ইউনূস। বিরোধীরা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে ধীরগতিতে কাজ করার সমালোচনা করছেন। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মাত্র 10টি মাস হয়েছে, এর মধ্যেই কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। না, এবার গুঞ্জন নয়, বাস্তব এবং সত্য হতে চলছে। যে কোনো সময় এই গুরু তিনি পদত্যাগ করে দেশ ছাড়বেন এবং উনি যখন দেশ ছেড়ে পালিয়ে যাবেন, আপনার কাছে কি মনে হয় সমন্বয়ক এবং এনসিপিরা বাঁচতে পারবে? না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথেই বাংলাদেশে ঢুকে পড়বেন এবং জয় বাংলার স্লোগানে মুখরিত হবে সারা বাংলাদেশ। সমন্বয়কদেরকে যেখানে পাবে সেখানেই কিন্তু মানুষ কচু কাটা করবে এবং এটার জন্য তারা নিজেরাই দায়ী, কারণ তারা অসংখ্য পুলিশ মেরেছে, তারা মেরেছে অসংখ্য নিরীহ মানুষ, তারা অসংখ্য মানুষকে গ্রেপ্তার করেছে, হয়রানি করেছে। সব কিছু মিলিয়ে চাপে পড়েছে এই এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন। হ্যাঁ, এবং পদত্যাগ করবেন এটা সুনিশ্চিত। আজ না হয় কাল তিনি পদত্যাগ করতেই হবে, কারণ ডক্টর ইউনূস এবং
সেনাপ্রধানের মাঝে কিন্তু ইতিমধ্যে দ্বন্দ্ব চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আপনি হয়তোবা ক্ষমতায় যদি থাকতে চান তাহলে আমাদের কথা মানতে হবে, শুনতে হবে, আর যদি আপনি আমাদের কথা না শুনেন আপনাকে পদত্যাগ করতে হবে। পরিশেষে ডক্টর ইউনূস পেশার সামলাতে না পেরে একটু বলেই দিয়েছেন যে আমি এখন পদত্যাগ করতে চাই। তার মানে যখন কঠিনভাবে প্রেসার দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন, তিনি কিন্তু দেশ ছেড়ে পালাতে চাইবেন কিন্তু দেশ ছেড়ে পালাতে পারবেন না। প্রিয়